আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন অ্যাডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা এইটা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোন কলেজ থেকে এবং কে কোন শহর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এইটাও একটু কমেন্টে যাবেন। আজকে আমরা খুবই চমৎকার একটা টপিক পড়ব, উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের। সেই টপিকের নাম হচ্ছে শ্বসন, এবং এই টপিক থেকে আমাদের এইচএসসিতে এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে এবং এমসিকিউতে তো প্রশ্ন আসবেই, ঠিক আছে। এবং যখন আপনারা এই টপিক থেকে প্রশ্নটা কমন পাবেন, তখন আপনার আজকের এই ক্লাসের কথা মনে হবে এবং আপনাদের মনের মধ্যে এক ধরনের আনন্দ নৃত্য খেলে যাবে, ঠিক আছে। আমি রুদ্র সেন বর্মনকে দেখতে পাচ্ছি, ইমনকে দেখতে পাচ্ছি, সৌরভ পালকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড ছিলাম না। আমি আগের থেকে একটু বেটার ফিল করতেছি, দ্যাটস ওয়াই আমি আবার আপনাদের কাছে ফেরত আসছি, ঠিক আছে। তো আমরা আর দেরি না করে আজকের মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্বসন। পর্ব 11তে রয়েছি আমরা, পর্ব 11তে রয়েছি। শ্বসন নিয়ে আমরা কথা বলবো। শ্বসন কি সবার আগে আমাদের এইটা জানতে হবে, এবং এইটা হচ্ছে আমাদের ক নাম্বারে আসবে, এইচএসসিতে ক নাম্বারে আসবে। তখন আমাদেরকে এই সংজ্ঞার এই অংশটুকু লিখতে হবে, এই অংশটুকু লিখতে হবে, এই অংশটুকু আমাদের লিখতে হবে, এই যে অংশটুকু আমাদের তখন লিখতে হবে। এটা হচ্ছে ক এর উত্তর, ক এর উত্তর। আমি যদি জিমি ভাই আমার সামনে এই মুহূর্তে দাঁড়ায় আছে, আমি যদি জিমি ভাইকে বলি ভাই শ্বসন কি, জিমি ভাই বলবে শ্বসন মানে হচ্ছে শ্বাস নেওয়া। আমরা যে পরিবেশ থেকে অক্সিজেন নেই, আমরা যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি, এইটাই হচ্ছে শ্বসন। জিমি ভাই তো ফিজিক্স পড়ায়, দ্যাটস ওয়াই বায়োলজিক্যাল সায়েন্সে উনি হয়তো এরকম আনসার দিবে। আমরা যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করতেছি, এটা হচ্ছে শ্বসনের একটা ধাপ। সেই ধাপটাকে বলি আমরা প্রশ্বাস। কি বলি? প্রশ্বাস, ঠিক আছে। এবং আমরা যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, সেটা হচ্ছে শ্বসনের আরেকটা ধাপ। সেটাকে বলি আমরা নিঃশ্বাস। সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা নিঃশ্বাস। সেটাকে আমরা কি বলি? নিঃশ্বাস। এবং আমাদের দেহে যে শ্বসনটা ঘটে, আমাদের দেহে বা মানব দেহে যে শ্বসন ঘটে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে বহিঃশ্বসন। সেটা কি শ্বসন? সেটা হচ্ছে বহিঃশ্বসন। সেটা কি শ্বসন? বহিঃশ্বসন। বহিঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন কোথায় ঘটে? বহিঃশ্বসন হচ্ছে মানব দেহে ঘটে, মানব দেহে ঘটে। মানব দেহের কোন অঙ্গে ঘটে? মানব দেহের কোন অঙ্গে ঘটে? মানব দেহের ফুসফুসে ঘটে। কোন অঙ্গে ঘটে? মানব দেহের ফুসফুসে ঘটে, ফুসফুসে ঘটে, ফুসফুসে ঘটে। তার মানে আমরা শ্বসনকে দুই ভাগে ভাগ করতে পারি অবস্থানের উপর ভিত্তি করে, যে কোন জায়গার মধ্যে শ্বসনটা ঘটতেছে অ্যাকচুয়ালি। যদি শ্বসন কোষের ভিতরে ঘটে, যদি শ্বসন কোষের ভিতরে ঘটে, যদি শ্বসন কোষের ভিতরে ঘটে, তখন তাকে বলতে পারি আমরা অন্তঃশ্বসন। কি বলতে পারি? অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন। কি বলতে পারি? অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন কোথায় ঘটে? কোষের ভিতরে। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে ভিতরে। অন্তঃশ্বসন কোথায় ঘটে? কোষের ভিতরে ঘটে, কোষের ভিতরে ঘটে, কোষের ভিতরে ঘটে। আর বহিঃশ্বসন কোথায় ঘটে? বহিঃশ্বসন হচ্ছে কোষের বাইরে ঘটে। বহিঃশ্বসন কোথায় ঘটে? বহিঃশ্বসন কোষের বাইরে ঘটে। কোষের বাইরে কোন জায়গায় ঘটে? ফুসফুসে ঘটে। কোন জায়গায় ঘটে? ফুসফুসে ঘটে। তো আজকে মূলত আমরা কোন শ্বসন পড়তেছি আমাকে একটু বলেন তো। আজকে কি আমরা অন্তঃশ্বসন পড়তেছি নাকি বহিঃশ্বসন পড়তেছি? আমাকে একটু বলেন কমেন্টে। আয়াজউদ্দিন বলতেছে কোন চ্যাপ্টার শেষ হয়েছে? আচ্ছা, আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের আর একটা ক্লাস লাগবে, হোপফুলি আর একটা ক্লাস লাগবে, তখন শেষ হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি আজকে কোন শ্বসন পড়তেছি? অন্তঃশ্বসন পড়তেছি নাকি বহিঃশ্বসন পড়তেছি? একজন বলতেছে আবু হানিফাতুল বাহিরে না, বাহিরে না, বাহিরে না। আজকে আমরা হচ্ছে অন্তঃশ্বসন পড়তেছি, ঠিক আছে। কোষের ভিতরে যে শ্বসন করতেছে সেটা পড়তেছি। বহিঃশ্বসন পড়বো হচ্ছে আমরা জুলজির 5 নম্বর অধ্যায়, জুলজির 5 নম্বর অধ্যায়, জুলজির Z5, Z5-এ হচ্ছে আমরা বহিঃশ্বসন পড়বো, ঠিক আছে। আজকে আমরা অন্তঃশ্বসন পড়তেছি। কি পড়তেছি? অন্তঃশ্বসন পড়তেছি। ফিরোজ হুসাইন মেহেদি, সায়েদা সুরাইয়া, ভেরি গুড। আজকে আমরা কি পড়তেছি? অন্তঃশ্বসন পড়তেছি। তাহলে অন্তঃশ্বসন মানেটা আসলে অ্যাকচুয়ালি কি? অন্তঃশ্বসন মানে হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তাকে শ্বসন বলে। তো এটা হচ্ছে ইউজুয়ালি বইয়ের লাইন রিডিং পড়ার মতো। তো এটা অনেকটা ভাঙ্গা টেপ রেকর্ডারের মতো, যে আমি টেপ রেকর্ডার বাজাইতেছি, বইটা রিডিং পড়তেছি অ্যাকচুয়ালি। তো এইভাবে তো আসলে আর পড়াটা বোঝা যায় না। এখানে দুইটা ওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড। আমরা আসলে এই দুইটা কিওয়ার্ড বোঝার চেষ্টা করব। একটা বলা হইতেছে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি। এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে যে জৈব যৌগের সঞ্চিত স্থিতিশক্তি কি। আর এটা অ্যাকচুয়ালি কিসে পরিণত হইতেছে? রূপান্তরিত হয়ে গতিশক্তি বা রাসায়নিক শক্তিতে।
এই গতিশক্তি বা রাসায়নিক শক্তিটা এখানে কি, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই যে কোনটা অ্যাকচুয়ালি স্থিতিশক্তি, কোনটা অ্যাকচুয়ালি গতিশক্তি। আচ্ছা, কোনটা অ্যাকচুয়ালি স্থিতিশক্তি, কোনটা অ্যাকচুয়ালি গতিশক্তি। আমরা পরিবেশ থেকে, আমরা তো প্রাণী, তাই না? প্রাণী পরিবেশের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, ঠিক আছে? খাদ্যের জন্য নির্ভরশীল। আমরা যে খাদ্যগুলো ইউজুয়ালি খাই, সুষম খাদ্যের উপাদান হিসেবে সেখানে প্রধান উপাদান কি থাকে? প্রধান উপাদান থাকে শর্করা বা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ঠিক আছে? তারপর কি থাকে? আমিষ থাকে, আমিষ বা প্রোটিন থাকে। কি থাকে? আমিষ বা প্রোটিন থাকে। তারপর কি থাকে? তারপর হচ্ছে স্নেহ বা লিপিড জাতীয় পদার্থ থাকে, স্নেহ বা লিপিড বা ফ্যাট জাতীয় পদার্থ থাকে। এর বাইরেও কি আছে? এর বাইরেও আছে ভিটামিন আছে, এর বাইরে ভিটামিন আছে। তারপর কি আছে? ওয়াটার বা পানি আছে। আর কি আছে? আর আছে মিনারেল বা খনিজ লবণ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের খাদ্য, ঠিক আছে? এখন ভিটামিন, ওয়াটার, মিনারেল এই তিনটা জিনিস পরিপাকের প্রয়োজন হয় না, এরা আকৃতিতে খুবই ছোট। কিন্তু এই কার্বোহাইড্রেট বা শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা লিপিড, এদের পরিপাকের প্রয়োজন হয়, এদের আকৃতি অনেক বড়, এদেরকে ভাঙতে হয়। এদেরকে ভাঙতে হয়। তো কার্বোহাইড্রেট সাধারণত ভেঙে কিসে রূপান্তরিত হয়? পরিপাক হয়ে। এই যে দেখেন এখানে কি লেখা আছে? গ্লুকোজে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? গ্লুকোজে কনভার্ট হয়, C6H12O6। এই গ্লুকোজটাকেই বলতেছি আমরা খাদ্য, খাদ্য, ঠিক আছে? এইটাই মেনলি হচ্ছে এই যে খাদ্য, এই খাদ্যটাই হচ্ছে স্থিতিশক্তি হিসেবে থাকে। এবং এই গ্লুকোজ দেখেন এখানে কিন্তু গ্লুকোজের জারণ হইতেছে, শ্বসন, রেসপিরি মানে টু ব্রিথ, মানে শ্বসন, শ্বাস নেওয়া, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা। তাহলে এই যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ হইতেছে, তাহলে এখানে অক্সিজেন যোগ হইতেছে। অক্সিজেন যোগ হওয়া মানে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে জারণ বা দহন। দহন মানে কি? দহন মানে হচ্ছে পুড়ায় ফেলা। যেমন আমাদের তৌফিক ভাই হচ্ছে একটা বিশেষ কারণে একজনের প্রতি আকর্ষণ থেকে মানে দহনে পুড়তেছে আর কি, যাই হোক। তো দহন মানে কি? দহন মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। আমরা অনেক সময় যদি খুব বেশি খেয়ে ফেলি, যেমন আমাদের জিমি ভাই ওই দিন আমাকে বলল যে আমি ওই দিন অনেক বেশি খেয়ে ফেলছি ফয়সাল রাতের বেলা, তো আমার মনে হলো যে ক্যালোরিটা একটু বার্ন করানো উচিত। তো আমরা যখন কাজ করতে চাই তখন আমাদের কিসের প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা তো অ্যাকচুয়ালি এই কিলো ক্যালোরি এই থেকে আসে, তাই না? তো আমরা যে তখন খাওয়ার পর যখন দৌড়াইতেছি তখন ক্যালোরিটা বার্ন হইতেছে, আমার শক্তির প্রয়োজন হইতেছে দৌড়াইতে। তো আমি খেয়ে ফেলছি। আমি এটাকে আরো কিভাবে ব্যাখ্যা করতে পারি আরো ইজিলি? আমি এইখানে ব্যাখ্যা করি ব্যাপারটাকে এইখানে ব্যাখ্যা করি, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে জিমি ভাই, ঠিক আছে? এই যেটা হচ্ছে জিমি ভাই। তো জিমি ভাই ওই দিন কি খাইলো রাতের বেলা হচ্ছে এক গামলা ভাত খাইছে এবং ভাতের সাথে হচ্ছে গরুর মাংস ছিল। গরুর মাংস যেহেতু রান্না হয়েছে, অবশ্যই সেখানে ভাইয়ের আবার চর্বির দলা খুব পছন্দ আর কি, ঠিক আছে? তো এই তেল, ঠিক আছে, যে মাংসের মধ্যে চর্বি আছে অ্যাকচুয়ালি সেই মাংসটা খুব পছন্দ। তো পানি খাইছে, এবং রান্না করতে তো লবণ লাগছে, তাই না? খনিজ লবণ, এবং সেখানে ভিটামিন আলটিমেটলি ছিল, এই জিনিসগুলা। তো এই খাবারগুলা কি হইতে হয়েছে? এই খাবারগুলা ইউজুয়ালি পরিপাক হইতে হয়েছে। আমরা একটা জিনিস মনে রাখবো, বেসিক জিনিস মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমি এটা আরো এই দিকে লিখি, জায়গা লাগবে আমাদের অনেকটা। জিমি বাইরে খাবারগুলা কি হয়েছে? পরিপাক হয়েছে। দেখেন পরিপাকের প্রথম অক্ষর কি? পরিপাকের প্রথম অক্ষর হচ্ছে প। প্রক্রিয়ার প্রথম অক্ষর কি? হচ্ছে প। তাহলে পরিপাক হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? বড় খাবারটাকে ভেঙে ছোট খাবারে পরিণত করার প্রক্রিয়া। বড় খাবারের বড় অণুকে ভেঙে ছোট অণুতে পরিণত করার প্রক্রিয়া। তাহলে বৃহৎ যে খাদ্য অণু আছে বা বৃহৎ যে খাদ্যকণা আছে সেটাকে ভাঙার প্রক্রিয়া। বৃহৎ খাদ্যকণাকে ভাঙার প্রক্রিয়া। ভেঙে কি করার প্রক্রিয়া? ছোট শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত করার প্রক্রিয়া। তাহলে জিমি ভাই এই যে ভাত খাইছে, জিমি ভাইয়ের ভাত কোন ধরনের খাবার?
জিমি ভাইয়ের ভাত কোন ধরনের খাবার? জিমি ভাইয়ের ভাত হচ্ছে শর্করা জাতীয় খাবার। জিমি ভাই যে ভাত খাইছে সেই ভাত শর্করা জাতীয় খাবার। তো শর্করা অ্যাকচুয়ালি ভেঙে বা কার্বোহাইড্রেট ভেঙে কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। জিমি ভাই যে গরুর মাংস খাইছে, গরুর মাংস মূলত কোন ধরনের খাবার? প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। এই প্রোটিন ভেঙে কিসে পরিণত হবে? প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এই জিমি ভাই হচ্ছে তেল চর্বিওয়ালা যে মাংসটা পছন্দ করে, সেখানে তো প্রচুর পরিমাণে ফ্যাট আছে বা লিপিড আছে। সেই লিপিড ভেঙে কিসে পরিণত হবে? সেই লিপিড ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হবে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হবে। গ্লিসারলে পরিণত হবে। তাহলে পরিপাক মানে কি? পরিপাক প্রথম অক্ষর প, প্রক্রিয়ার প্রথম অক্ষর প। পরিপাক হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, বড় খাবারকে ভেঙে ছোট করার প্রক্রিয়া। এখন চূড়ান্ত পরিপাক ঘটে মূলত ক্ষুদ্রান্তে। চূড়ান্ত পরিপাক মূলত কোথায় ঘটে? চূড়ান্ত পরিপাক মূলত ঘটে ক্ষুদ্রান্তে। তাহলে আমরা দেখি, আমরা ধরে নিলাম এই যে এই অংশটা হচ্ছে আমাদের মুখছিদ্র, এইটুকু হচ্ছে মুখগহ্বর, তারপর গলবিল, গলবিলের পর এই যে এই অংশটা হচ্ছে আমাদের অন্ননালী। অন্ননালীর পর কি শুরু হয়ে যায়? অন্ননালীর পর পাকস্থলী শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? পাকস্থলী। পাকস্থলীর পর কোন অংশ শুরু হয়? পাকস্থলীর পর শুরু হয় হচ্ছে ক্ষুদ্রান্ত। কোন অংশ শুরু হয়? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তে হচ্ছে চূড়ান্ত পরিপাক ঘটে। এই ক্ষুদ্রান্তে কি ঘটে? ক্ষুদ্রান্তে চূড়ান্ত পরিপাক ঘটে। চূড়ান্ত পরিপাক ঘটে, আই মিন এই ক্ষুদ্রান্তে এসে সবকিছু ভেঙে যায়। সবকিছু ভেঙে কি হয়ে যায়? এই যে শর্করা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। তাহলে মুখের মধ্যে যে ভাত ঢুকছিল, মুখের মধ্যে যে ভাত ঢুকছিল, জিমি ভাইয়ের মুখের মধ্যে যে জিমি ভাই ভাত ঢুকাইছিল, সেই ভাত জিমি ভাইয়ের ক্ষুদ্রান্তে এসে কি হয়ে গেছে? গ্লুকোজ হয়ে গেছে। কি হয়ে গেছে? গ্লুকোজ হয়ে গেছে। জিমি ভাই এই যে মাংস খাইছিল, ঠিক আছে, তাহলে এই যে মাংস, গরুর মাংস, এই গরুর মাংস জিমি ভাইয়ের ক্ষুদ্রান্তে এসে কি হয়ে গেছে? অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে। এটা হচ্ছে জিমি ভাইয়ের পরিপাক প্রক্রিয়া। এখন হোয়াট ইজ অ্যাবজর্পশন বা শোষণ? হোয়াট ইজ অ্যাবজর্পশন বা শোষণ? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে এই যে ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজটা এখন চলে আসবে রক্তের নালীতে। কোথায় চলে আসবে? রক্তের নালীতে চলে আসবে। কোথায় চলে আসবে? রক্তের নালীতে চলে আসবে। রক্তের নালীতে ক্ষুদ্রান্ত থেকে গ্লুকোজটা চলে আসতেছে, এটা হচ্ছে শোষণ। এই যে অ্যামাইনো অ্যাসিডটা ক্ষুদ্রান্ত থেকে রক্তের নালীতে চলে আসতেছে, এটা হচ্ছে শোষণ। ঠিক আছে, তাহলে আমরা আবারও আরেকবার শর্টলি রিপিট করি। পরিপাক কি? পরিপাকের প্রথম অক্ষর প, প্রক্রিয়ার প্রথম অক্ষর প। পরিপাক হচ্ছে এক ধরনের প্রক্রিয়া, বড় খাবারটাকে ভেঙে ছোট করার প্রক্রিয়া। ভাতকে বা শর্করাকে ভেঙে গ্লুকোজ বানানোর প্রক্রিয়া, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানানোর প্রক্রিয়া। শোষণ বা অ্যাবজর্পশন কি? শোষণ বা অ্যাবজর্পশন মানে হচ্ছে এই ক্ষুদ্রান্ত থেকে যে পরিপাকৃত খাদ্যকণা আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এইগুলা কোথায় যাওয়ার প্রক্রিয়া? রক্তের নালীতে যাওয়ার প্রক্রিয়া। কোথায় যাওয়ার প্রক্রিয়া? রক্তের নালীতে যাওয়ার প্রক্রিয়া। এখন এই গ্লুকোজটা এখান থেকে চলে যাবে কোথায়? এখন এই গ্লুকোজটা রক্তের নালী থেকে চলে যাবে, রক্তের নালী থেকে চলে যাবে হচ্ছে জিমি ভাইয়ের সেলের মধ্যে। জিমি ভাইয়ের সেল বা কোষের মধ্যে। জিমি ভাইয়ের সেল বা কোষের মধ্যে চলে যাবে। জিমি ভাইয়ের সেল বা কোষের মধ্যে চলে যাবে। তাহলে প্লাজম মিন্স হচ্ছে ফ্লুইড বা তরল। সাইটো মানে হচ্ছে কোষ। সাইটো মানে কি? কোষ। তাহলে সাইটোপ্লাজম মানে কি? কোষের তরল। তাহলে এই যে জিমি ভাইয়ের কোষের ভিতরে এই যে সবুজ সবুজ তরল থাকবে, সবুজ সবুজ তরল থাকবে। এখন এই গ্লুকোজটা রক্তের নালী থেকে কোথায় চলে গেছে? কোষের ভিতরে গিয়া কোষের ভিতরে তরলের মধ্যে পড়ে গেছে। কোষের ভিতরে তরলের মধ্যে পড়ে গেছে। আমাকে বলেন তো, গ্লুকোজ যদি তরলের মধ্যে পড়ে, সেই গ্লুকোজ কি ঠিকঠাক থাকবে নাকি ভেঙে যাবে? প্রদীপ্ত, তরলের মধ্যে গ্লুকোজ ঢাংলে গ্লুকোজ কি ঠিকঠাক থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। তাহলে সিস মানে হচ্ছে প্রক্রিয়া, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো মানে হচ্ছে কি? গ্লুকোজ। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে এই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যাবে। কোথায় ভাঙতেছে? এই কোষের তরলে, সাইটোপ্লাজমে ভাঙতেছে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা ভেঙে এখানে একটা অ্যাসিড তৈরি হবে, যে অ্যাসিডটার নাম হচ্ছে পাইরুবিক অ্যাসিড। কি অ্যাসিড? পাইরুবিক অ্যাসিড। অনেকে এটাকে আদর করে পাইরুভেট নামেও ডাকে। এই পাইরুবিক অ্যাসিড থেকে তৈরি হবে এসিটাইল-কোয়ে। কি তৈরি হবে? এসিটাইল-কোয়ে। এই এসিটাইল-কোয়ে চলে যাবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে গিয়ে সেই এসিটাইল-কোয়ে থেকে তৈরি হবে এটিপি। কোন চক্রের মাধ্যমে? ক্রেবস চক্রের মাধ্যমে। কোন চক্রের মাধ্যমে? ক্রেবস চক্রের মাধ্যমে। এখন ফ্যাক্ট হচ্ছে এই যে জিমি ভাই ভাত খাইছিল, গরুর মাংস খাইছিল,
এখন ভাই তো অনেক খাবার দাবার খাইয়ে ফেলছে, তারপর ভাই বলছিল যে ফয়সাল আমার তো ক্যালোরি বার্ন করাইতে হবে, দ্যাটস ওয়াই ভাই কিন্তু খাবার দাবার খাওয়ার পর একটা দৌড় দিছে, ঠিক আছে। তখন এই যে পরিপাকটা আস্তে 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 হইতেছে, গ্লুকোজটা ক্ষুদ্রান্তে এসে গ্লুকোজ হয়ে গেছে। দেন ভাই যখন বলছে ক্যালোরি বার্ন করাইতে হবে, তাহলে ভাই কিন্তু দৌড়াইতেছে। দৌড়ানোটা হচ্ছে এখানে কাজের জন্য কি দরকার? শক্তি দরকার, ক্যালোরি দরকার, ঠিক আছে। কি দরকার? শক্তি বা ক্যালোরি দরকার। এখন বায়োলজিক্যালি শক্তিটা কি? এটিপি। আপনি কি কাজ শক্তি ক্ষমতা পড়াচ্ছেন নাকি? না, আমি অ্যাকচুয়ালি মানে আমি তো পুরো ফিজিক্স পড়াচ্ছেন ভাই। না, আমি এখানে সায়েন্সটাকে মানে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন সায়েন্সটাকে মানে এক্সপ্লেইন করতেছি, সায়েন্সের তরফ থেকে আসছে। আমি এখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে কোনো কিছু না, আমি সায়েন্সটাকে ফিল করাইতে চাইতেছি, সায়েন্স, ঠিক আছে, সায়েন্সটাকে ফিল করাইতে চাইতেছি। সুন্দর হচ্ছে স্যার, মানে আপনার ক্লাসের কমেন্ট বক্সে এবং আপনিও অনেকবার আমাকে স্মরণ করেছেন, আপনি স্মরণ করেছেন বলে স্টুডেন্টরাও স্মরণ করেছে। আচ্ছা, তো আমি এটা দেখে আর নিজের আবেগটা ধরে রাখতে পারলাম। আচ্ছা, আবেগে হচ্ছে আপনি আপ্লুত হয়ে যাচ্ছেন, এটাই বলতে চাচ্ছেন? একদম। আচ্ছা, ঠিক আছে, বেশি না যাই আমরা। আচ্ছা, ঠিক আছে, আমি জেনে খুব আনন্দিত। বাংলাটা আমরা ছাইড়েই রাখি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ক্যারি অন। সবার সাথে রাত 8টায় দেখা হবে স্যার। আজকে একটু রাত 8টায়, হ্যাঁ, রাত 8টায় কিন্তু জিমি ভাইয়ের ফিজিক্স ক্লাস আছে, ঠিক আছে। তো সবাই বি রেডি, বি প্রিপেয়ার। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, তাহলে অ্যাকচুয়ালি এই যে খাদ্যটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিশক্তি ছিল। কি ছিল? স্থিতিশক্তি। এই খাদ্যটাই কি ছিল? স্থিতিশক্তি। এই যে গ্লুকোজ, এই খাদ্যটাই কি ছিল? স্থিতিশক্তি, গ্লুকোজ। এবং আলটিমেটলি একদম শেষে গিয়ে কি তৈরি হয়েছে? এটিপি। কি তৈরি হয়েছে? এই যে এটিপি কি তৈরি হয়েছে এখানে, একদম শেষে গিয়ে তৈরি হয়েছে যে এটিপি বিক্রিয়ার মধ্যে দেখেন। তাহলে এই গতিশক্তিটা হচ্ছে মেইনলি এটিপি, তাহলে শ্বসনের সংজ্ঞার মধ্যে যে এখানে আছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, খাদ্যবস্তু, ঠিক আছে। গ্লুকোজ একটা জৈব যৌগ না? গ্লুকোজের মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে। তাহলে গ্লুকোজ কি হয়? জারিত হয়। এই যে গ্লুকোজ, এই যে অক্সিজেন যৌগ জারিত হয়ে এই যে স্থিতিশক্তিটা, এই যে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি অর্থাৎ গ্লুকোজটা, এই গ্লুকোজের মধ্যে যে স্থিতিশক্তি খাদ্যটা আছে, এটা কিসে কনভার্ট হইতেছে? অ্যাকচুয়ালি এই যে এটিপি বা গতিশক্তিতে কনভার্ট হইতেছে। কিসে কনভার্ট হইতেছে? গতিশক্তিতে কনভার্ট হইতেছে বা রাসায়নিক শক্তিতে কনভার্ট হইতেছে। তাহলে আমরা কি অ্যাকচুয়ালি এই সংজ্ঞার মধ্যে যে হচ্ছে দুইটা টার্ম ছিল শ্বসনের, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। তো এটাকে আমরা বুঝতে পারলাম কিনা বলেন? এখানে স্থিতিশক্তি হচ্ছে খাদ্যবস্তু এবং গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে এটিপি। এবং এই বিক্রিয়াটা সবাই ক্লিয়ার কিনা, আমরা এইটুকু বুঝছি কিনা বলেন সবাই? কমেন্টে আমাকে একটু ফিডব্যাক দিন, বুঝছেন কিনা। তো আমি এই পেজটা ইরেজ করে ফেলবো কিনা বুঝতেছি না। এই পেজটা কি, আচ্ছা, এই পেজটা ইরেজ না করে পেজ নেওয়া যাবে? হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে আমি এখানে একটা পেজ নিয়ে নিলাম, দেন পেজ নিয়ে নিলে পরের পেজ আসবে। বাহ, চমৎকার, বেশ চমৎকার, ওকে, ফাইন, সবাই ক্লিয়ার। তাহলে আমরা এই মুহূর্তে মূলত শ্বসনের প্রকারভেদ পড়বো। কি পড়বো? আমরা তো শ্বসন পড়লাম, এখন আমরা কি পড়বো? এখন আমরা শ্বসনের প্রকারভেদ পড়বো। শ্বসনের প্রকারভেদ পড়বো। আমরা তো অলরেডি হচ্ছে পড়ে ফেলছি যে শ্বসন কোন জায়গায় ঘটতেছে তার উপর ভিত্তি করে শ্বসনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন। বহিঃশ্বসন কোথায় ঘটে? বহিঃশ্বসন হচ্ছে কোষের বাইরে ঘটে। কোথায় ঘটে? কোষের বাইরে ঘটে। আই মিন কোথায়? ফুসফুসে। কোষের বাইরে আই মিন ফুসফুসে বা মানবদেহে ঘটে। আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন, এটা কোথায় ঘটতেছে? কোষের ভিতরে ঘটতেছে। কোষের ভিতরে ঘটতেছে, ঠিক আছে, কোষের ভিতরে ঘটতেছে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা অন্তঃশ্বসন পড়তে আসছি, তাই না? তো অন্তঃশ্বসন তো কোষের ভিতরে যে ঘটতেছে, এই শ্বসনকে আমরা অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে? অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। শ্বসনের প্রকারভেদ। এক, সবাত শ্বসন। দুই, অবাত শ্বসন। শুনেন, শব্দটা অ্যাকচুয়ালি ইংরেজি কি থেকে আসছে? ইংরেজি এর মানে হচ্ছে অ্যাটম, আর ভাগ করা যায় না। মানেই হচ্ছে না। যেমন অমানুষ, মানবিক গুণাবলী যার মধ্যে নাই, ঠিক আছে। অনেকেই তৌফিকুল শরীফের নাম নিবে অনুহু, আমি আসলে বলতে চাচ্ছি না, যাই হোক দেখেন, মানে হচ্ছে না। অবাত
ঠিক আছে, তাহলে অক্সিজেনটা এখানে নাই অ্যাকচুয়ালি। অ মানেই হচ্ছে না বোধক জিনিস বুঝবে, তাহলে অক্সিজেনটা এখানে নাই। সুসন্তান, ঠিক আছে, মানে সু বা স এই শব্দটা যেখানে আছে তার মানে এখানে উপস্থিতি বা ভালো বিষয়কে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সবাত শ্বসন মানে এখানে অক্সিজেন আছে, অক্সিজেন আছে। অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তিতে যে শ্বসন ঘটতেছে, যেখানে অ্যাকচুয়ালি গ্লুকোজের পূর্ণ জারণ ঘটতেছে, পূর্ণ দহন ঘটতেছে, গ্লুকোজের কি ঘটতেছে, পূর্ণ জারণ পূর্ণ দহন ঘটতেছে, সেটাকে বলতেছি আমরা সবাত শ্বসন। কি বলতেছি? সবাত শ্বসন। আর অবাত শ্বসন, অবাত শ্বসন হচ্ছে যেখানে কি অক্সিজেনের হচ্ছে অক্সিজেন নাই, সেটাকে আমরা কি বলতেছি? অবাত শ্বসন বলতেছি। আমরা কি এটুকু বুঝতে পারলাম সবাই? এইটুকু বুঝছি কিনা আমরা জানাই। এরপর আমরা সবাত শ্বসনের ধাপে চলে যাব, সবাত শ্বসনের ধাপে চলে যাব, যে সবাত শ্বসন কয় প্রকার, অবাত শ্বসন কয় প্রকার, কয় প্রকার না অ্যাকচুয়ালি সবাত শ্বসনের মধ্যে কয়টা ধাপ আছে, কয়টা স্টেপে সবাত শ্বসন ঘটে, কয়টা স্টেপে অবাত শ্বসন ঘটে, কি কি ঘটতে পারে এখানে, এই ব্যাপারগুলো আমরা জানবো আর কি, ঠিক আছে। এইচএসসি, আচ্ছা, আর অনেক জায়গায় পড়ছে এক্স্যাক্টলি। আচ্ছা, এখন এখানে আমাকে বলেন, এই যে জিমি ভাইয়ের কোষ কিন্তু এটা, এখন আপনাকে যদি বলে এই যে এখানে একটা প্রশ্ন আছে, শ্বসন অঙ্গ, শ্বসন অঙ্গ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে যে কোষের মধ্যে শ্বসন কয়টা জায়গায় ঘটে, শ্বসন অঙ্গ, কোষের মধ্যে শ্বসন কয়টা জায়গায় ঘটে। আমি এই যে প্রশ্ন আপনাদেরকে থ্রু করলাম, কোষের মধ্যে শ্বসন কয়টা জায়গায় ঘটে, এবং এটার ব্যাখ্যা আমি এই যে জিমি ভাইয়ের কোষের মধ্যে দিয়ে রাখছি। আমি হচ্ছে 10 সেকেন্ড হচ্ছে কোনো কথা বলবো না, আমি কমেন্ট চেক করবো, দেখবো হচ্ছে কি কমেন্টে আমাকে জানাইতে পারে যে শ্বসন কোষের কোন কোন জায়গায় ঘটে, শ্বসন কোষের কোন কোন জায়গায় ঘটে। সাদমান খান, আপনি যে আনসারটা দিচ্ছেন, আমি হচ্ছে কি বলবো, এই আনসার যদি আপনি বাইরে বলেন, মানুষ আসলে আপনারে না আমারে গালি দিবে যে বায়োলজি কে পড়াইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, কোরোপ্লাস্টে শালক সংশ্লেষণ ঘটে, কোরোপ্লাস্টে শালক সংশ্লেষণ ঘটে, ঠিক আছে, এটা বলা যাবে না বাবা। কোরোপ্লাস্টে কি ঘটে? শালক সংশ্লেষণ ঘটে। শ্বসন দুইটা জায়গায় ঘটতেছে। এই যে জিমি ভাই যে ভাত খাইছিল সেটা গ্লুকোজে কনভার্ট হয়েছিল, সেই গ্লুকোজটা কোষের কোন জায়গায় গিয়া থপাস করে পড়ে গেছিল? কোষের সাইটোপ্লাজম বা তরলের মধ্যে পড়ে গেছিল, তরলের মধ্যে পড়ে গ্লুকোজটা ভেঙে গেছিল। তাহলে গ্লাইকোলাইসিসটা কোষের কোন জায়গায় ঘটতেছে? সাইটোপ্লাজমে ঘটতেছে। তার মানে আমরা বুঝলাম সাইটোপ্লাজমে শ্বসন ঘটে, সাইটোপ্লাজমে শ্বসন ঘটে। এবং এই যে সাইটোপ্লাজম থেকে কি তৈরি হয়েছিল? পাইরুবিক অ্যাসিড বা পাইরুভেট। এই পাইরুভেট থেকে বা পাইরুবিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কুয়ে তৈরি হয়েছিল। সেই অ্যাসিটাইল কুয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছিল, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে কি তৈরি করছিল? এটিপি তৈরি করছিল ক্রেবস চক্রের মাধ্যমে। তার মানে এই ক্রেবস চক্রটাও কোথায় ঘটতেছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটতেছে। তার মানে ক্রেবস চক্র শ্বসনের একটা ধাপ, সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটতেছে। তার মানে শ্বসনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেও ঘটে, শ্বসনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরেও ঘটে। তাহলে শ্বসন অঙ্গ হচ্ছে দুইটা কোষের মধ্যে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, এটা মেডিকেলে আসছিল এবং ডাবল আনসার হয়েছিল। কি হয়েছিল? ডাবল আনসার। আই মিন মেডিকেলে এমন কিছু প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের দুইটা উত্তর দেওয়া থাকতে পারে সঠিক, ঠিক আছে। তো আপনাকে তখন দুইটা অপশনে একাই আসতে হবে, নয়তো আপনি নাম্বার পাবেন না, একটা গেলে নাম্বার পাবেন না। বা মেডিকেলে এমন কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নের প্রশ্ন ঠিক আছে কিন্তু কোনো আনসার সঠিক আনসার প্রশ্নে দেওয়া নাই। তার মানে আনসারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আপনাকে সেটা খালি রেখে আসতে হবে। খালি রাখলে আপনি নাম্বার পাবেন, কোনো কিছু আঁকায় আসলে নাম্বার পাবেন না। তো এই ব্ল্যাঙ্ক, ডাবল আনসার, ট্রিপল আনসার, এই ধরনের প্রশ্নগুলো এখন খুবই কম থাকে। আগে অনেক বেশি পরিমাণে ছিল, এখন তেমন একটা থাকে না। তো যাই হোক, এরকম চোখ কান খোলা রাখতে হবে। তাহলে কোষের শ্বসন অঙ্গ কয়টা বলেন তো আমাকে? দুইটা, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। এখন আমরা শ্বসনের ধাপ পড়ব। সবাত শ্বসনের ধাপ কয়টা, অবাত শ্বসনের ধাপ কয়টা, এইগুলা পড়বো, ঠিক আছে। তাহলে আমরা দেখি সবাত শ্বসনের কি কি ধাপ আছে। সবাত শ্বসনের ধাপ কয়টা? সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা। সবাত শ্বসনের ধাপ হচ্ছে 4টা, বা অ্যারোবিক রেসপিরেশনের ধাপ হচ্ছে 4টা। প্রথম ধাপের নাম হচ্ছে 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। 1 নম্বর ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। দেখেন এই যে এখানে একটা ওয়ার্ড আছে সিস। এই সিস মানে কিন্তু ব্রো না, এই সিস মানে হচ্ছে প্রক্রিয়া। সিস কোনো শব্দের সাথে যদি সিস থাকে তার মানে সেখানে কি চলতেছে? কোনো প্রক্রিয়া চলমান। এই যে লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ভাঙার প্রক্রিয়া। তার মানে গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। কি ভাঙার প্রক্রিয়া? গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে অ্যাকচুয়ালি গ্লুকোজের সাধারণ সংকেত কি? C6H12O6, ঠিক আছে। তো এই গ্লুকোজ ভেঙে হচ্ছে এখানে কি তৈরি হয়? গ্লুকোজ ভেঙে এখানে পাইরুবিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? পাইরুবিক অ্যাসিড তৈরি হয়। কয় অণু তৈরি হয়?
এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে বলেন এখনো গ্লুকোজে কার্বন থাকে 6টা, এখনো গ্লুকোজে কার্বন থাকে কয়টা? 6টা। তাহলে এখনো গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হইতেছে, তাহলে পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে বলেন? পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে বলেন আমাকে? পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে বলেন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত? পাইরুভিক অ্যাসিডে কার্বনের সংখ্যা কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আমাকে বলেন দেখি কেউ বলতে পারে কিনা। আচ্ছা, এখন এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হইলো এখানে, এই যে গ্লাইকোলাইসিসের ফলে পাইরুভিক অ্যাসিডটা এখানে তৈরি হইলো, এখন এই পাইরুভিক অ্যাসিডের কি ঘটবে? এখন এই পাইরুভিক অ্যাসিডের পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটবে 12টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12টা কেমনে হয় বাবা? গ্লুকোজের মধ্যে কার্বন কয়টা? গ্লুকোজের মধ্যে কার্বন হচ্ছে 6টা, 1 অণু। তাহলে 1 অণু থেকে হবে 2 অণু, তাহলে 3 দুগুণে 6। তাহলে অ্যাকচুয়ালি পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকবে 3টা, পাইরুভিক অ্যাসিডে কার্বন কয়টা থাকবে? 3টা। 3 দুগুণে 6, দ্যাটস ইট। তিনের ঘরের নামটা যদি এই মুহূর্তে এসে পড়াইতে হয় তাহলে তো কি বলবো আমি, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো এইসব সহজ জিনিস ভুল করা যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখেন আমরা যে জায়গায় ছিলাম। তাহলে এখন এই পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটবে। 2 নম্বর ধাপে কি ঘটে? 2 নম্বর ধাপে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটে, বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ। এবং 3 নম্বর ধাপে এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনের ফলে কি উৎপন্ন হয়? এই পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনের ফলে উৎপন্ন হয় এসিটাইল কোয়ে। কি উৎপন্ন হয়? 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 এসিটাইল কোয়ে উৎপন্ন হয়। এই পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে কি উৎপন্ন হয়? এসিটাইল কোয়ে উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এসিটিক অ্যাসিড উৎপন্ন হয় অ্যাকচুয়ালি, পরে এখান থেকে এসিটাইল কোয়ে উৎপন্ন হয়। আচ্ছা, এসিটাইল কোয়ে কার্বন কয়টা থাকে? এটাও পরীক্ষায় আসতে পারে। এসিটাইল কোয়ে কার্বন কয়টা থাকে? এটাও পরীক্ষায় চলে আসতে পারে, এটাও পরীক্ষায় চলে আসতে পারে। এসিটাইল কোয়ে কার্বন থাকে হচ্ছে 2টা। কার্বন থাকে কয়টা? 2টা। এটাও পরীক্ষায় চলে আসতে পারে, মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এই এসিটাইল কোয়ে পরবর্তীতে ক্রেবস চক্রে ঢুকে। কার মধ্যে ঢুকে? ক্রেবস চক্রের মধ্যে ঢুকে। এখানে আরেকটা চমৎকার অ্যাসিড তৈরি হয়, যে অ্যাসিডের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোন ফলে থাকে বলেন তো আমাকে? মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু মানে এইরকম একটা প্রশ্ন, এই টাইপের একটা প্রশ্ন আসে যে পাকা কলার মধ্যে কি থাকে, কমলা লেবুতে কি থাকে, আপেলে কোন অ্যাসিড থাকে, তারপর হচ্ছে লেবুতে কি থাকে, তারপর তেঁতুলে কি থাকে, তাই না প্রদীপ্ত? এই টাইপের একটা প্রশ্ন কিন্তু জৈব যৌগ রিলেটেড হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জায়গায় ছিলাম, আচ্ছা 3 নম্বর ক্রেবস চক্র। 3 নম্বর কি? ক্রেবস চক্র। 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র। এবং 4 নম্বর ধাপের নাম হচ্ছে লেবু। ভেরি গুড। আচ্ছা, 4 নম্বর ধাপের নাম কি? 4 নম্বর ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন প্রবাহতন্ত্র যেটাকে বলা হয়। 4 নম্বর ধাপের নাম কি? 4 নম্বর ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ইটিসি। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এন্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সবাত শোষণের 4টা ধাপ, সবাত শোষণের 4টা ধাপ, সবাত শোষণের 4টা ধাপ। এখন আমরা অবাত শোষণের 4টা ধাপ পড়বো। অবাত শোষণের কি 4টা ধাপ না? আমি স্লিপ অফ টাং বলে ফেলছি। অবাত শোষণের 4টা, অবাত শোষণের 4টা ধাপ না। অবাত শোষণের প্রথম ধাপের নাম এখন আমরা পড়বো অবাত শোষণ। কি পড়বো? অবাত শোষণ, অবাত শোষণ, অবাত শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন। অবাত শোষণের যে 1 নম্বর ধাপ, অবাত শোষণের 1 নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। অবাত শোষণের 1 নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। এখন এইটা মূলত হচ্ছে